এসইওর গত পর্বগুলোতে আমরা দেখেছি কিভাবে টপিক সিলেক্ট করতে হয় এবং কিওয়ার্ড রিসার্চ করতে হয়। সো কিওয়ার্ড রিসার্চ করার পরে আমাদের কাজ হচ্ছে কন্টেন্ট রাইটিং করা, এবং যে কোনো একটি এসইও প্রজেক্টে কিওয়ার্ড রিসার্চ করার পরে সেই কিওয়ার্ড রিলেটেড কন্টেন্ট বিল্ড করা হয়। তো কিভাবে আমরা কন্টেন্ট রাইট করতে পারি বা এসইও মেনটেন করে কন্টেন্ট রাইট করার টিপসগুলো কী সেই সম্পর্কে আজকের পর্বে জানবো। ফার্স্ট থিং ফার্স্ট, যে আমরা শুরুটা কিভাবে করব আর্টিকেল রাইটিংয়ের। ধরে নিলাম আমরা কিওয়ার্ড রিসার্চ করেছি, এখন সেখান থেকে কিছু কিওয়ার্ড পাওয়া গেছে। এখন সেই কিওয়ার্ডগুলো দিয়ে আমাদের বিগিনিংটা কীভাবে হবে। বিগিনিংয়ের জন্য আমরা ফার্স্টে সেই কিওয়ার্ডটা নিয়ে গুগলে সার্চ করব, এবং সেই সার্চের ফলে যে রেজাল্টগুলো আসবে সেই ওয়েবসাইটগুলো আমরা চেক করব। সেই ওয়েবসাইটগুলোর আর্টিকেলগুলো সময় নিয়ে পড়ব, এবং সেখান থেকে আমরা কিছু নলেজ গ্যাদার করব, সেই টপিকটা সম্পর্কে খুব ভালো করে জানবো। কারণ সেই টপিক সম্পর্কে জানলেই তো আমি কেবল সেই আর্টিকেলটি লিখতে পারবো বা কাউকে দিয়ে লেখাতে পারবো। সো দ্যাটস ওয়াই আমাকে ফার্স্টে সেই টপিক সম্পর্কে একটু রিসার্চ করে 1 ঘন্টা 2 ঘন্টার সময় নিয়ে ভালো করে জানতে হবে, এবং তারপরে টেক অ্যান্ড মেক নোটস। সেখান থেকে আমরা যে নলেজগুলো আমরা দেখতেছি সেখান থেকে নলেজ গ্যাদার করে সেখান থেকে কিছু নোট করে রাখতে হবে যে এই আর্টিকেলের জন্য এই বিষয়গুলো নোট ডাউন করা জরুরি। এবং নোট ডাউন করার পরে দেন আপনি সেই আর্টিকেলটি নিজে লিখুন, অথবা কোনো ফ্রিল্যান্সার হায়ার করে লিখিয়ে নিন। এক্ষেত্রে একটি কথা হচ্ছে, আমরা অনেকেই আর্টিকেল নিজে লিখি, আবার অনেকেই আর্টিকেল লোক দিয়ে লিখিয়ে নেই। সো আর্টিকেলগুলোকে আমরা নিজেরা লিখবো নাকি লোক দিয়ে লিখিয়ে নিব, এই বিষয়ে আমরা আরেকটি পর্বে কথা বলবো। তো আজকে জাস্ট আমরা দেখব যে আর্টিকেলগুলো লেখার সময় কী বিষয় আমাদেরকে মেনটেন করে চলতে হবে। তো আমরা এইভাবে প্রথমে সেই আর্টিকেল সম্পর্কে নলেজ গ্যাদার করব, সেই নলেজগুলোকে নোট ডাউন করব, নোট ডাউন করে তারপরে আমরা আর্টিকেল নিজে লিখি বা কাউকে দিয়ে লেখাই, সেই ফাইনাল কাজটি লেখানোর কাজটি পরবর্তীতে করব। সো এই হচ্ছে আমাদের জাস্ট মেইন থিম আর্টিকেল লেখার। এখন আমরা দেখব যে আর্টিকেলটি আমরা তৈরি করব, যে আর্টিকেলটি আমরা লিখব, সেই আর্টিকেলগুলোকে কিভাবে অপটিমাইজ করতে হবে এবং সেই আর্টিকেলগুলোকে কীভাবে সাজাতে হবে। আর্টিকেলগুলো ফাইনালাইজ করার সময় আমাদেরকে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে, এবং এগুলো এনশিওর করার পরেই আমাদের আর্টিকেলগুলোকে ওয়েবসাইটে পাবলিশ করতে হবে। তো যে কোনো আর্টিকেলের একদম ফার্স্টের কাজ হচ্ছে টাইটেল ট্যাগ অপটিমাইজ করা। এটা প্রতিটা আর্টিকেলের একটা নির্দিষ্ট টাইটেল থাকে। সো টাইটেলটাকে আমাদেরকে অপটিমাইজ করতে হবে, টাইটেলে কিওয়ার্ড ইনক্লুড করতে হবে, টাইটেলটাকে যথাসম্ভব ছোট করতে হবে, শর্ট করতে হবে এবং অ্যাট্রাকটিভ করতে হবে। এমন একটা টাইটেল চুজ করতে হবে যেই টাইটেলটা সাধারণত যে কেউ দেখলেই ক্লিক করতে চায়। এবং এটা আমরা কিছুক্ষণ পরেই প্র্যাকটিক্যালি আমরা এটা দেখব যে আসলে টাইটেলটাকে কী ধরনের বিষয়গুলো আমরা ইনক্লুড করব। আপাতত জাস্ট আমরা একটু ধারণা নিচ্ছি। এবং আপনার পুরো আর্টিকেলটিকে মেইনলি 3টি ভাগে ভাগ করতে হবে। প্রথমে কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা দিতে হবে, দেন আপনার বডি পার্টের ভেতর অবশ্যই আর্টিকেলের যেটা মেইন টপিক সেই টপিকটি বিস্তারিতভাবে আলোচনা করতে হবে, এবং কনক্লুশন সর্বশেষ আমাদের ভিজিটরের জন্য কিছু কথা লিখতে হবে। এইভাবে 3টি পার্টে আমরা পুরো আর্টিকেলটিকে সাজাবো। এরপরে আমরা যে কাজটা করতে হবে কিওয়ার্ড প্রমিনেন্স। এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট যে আর্টিকেলের ফার্স্ট 100 ওয়ার্ডের ভেতরে আমরা চেষ্টা করব আমাদের কিওয়ার্ডটিকে ইনক্লুড করে দিতে। যেমন আমাদের কিওয়ার্ড যদি হয় বেস্ট ফিশিং কায়াক, তাহলে এই যে বেস্ট ফিশিং কায়াক এই কথাটা আমাদের প্রথম 100টা ওয়ার্ডের ভেতরেই ইনক্লুড করতে হবে। এবং এরপরে যেটা আছে ইউজিং H1 H2 H3 ট্যাগ, অবশ্যই আমাদের কিওয়ার্ডের ভেতর মানে আমাদের পুরো আর্টিকেলের ভেতর আমাদের যে মেইন পয়েন্টগুলো থাকবে, হেডিংগুলো থাকবে, সেই হেডিংগুলোর একদম সবচেয়ে বড় মানে সর্বপ্রথম যে হেডিংটা, যেটা আসলে টাইটেল বলা চলে, সেই টাইটেলটাকে H1 দিতে হবে, এবং ভেতরের মেইন হেডিংগুলোকে H2 দিতে হবে, এবং সাব হেডিংগুলোকে H3 দিতে হবে, এবং তার পাশাপাশি আর্টিকেলের ইম্পর্ট্যান্ট পার্টগুলোকে বোল্ড করতে হবে। এই ট্যাগগুলোর ব্যবহার গুগল খুব ভালো করেই বুঝতে পারে, গুগলের বট। এবং এরপরে যেটা হচ্ছে ইউজ শর্ট প্যারাগ্রাফ। আর্টিকেলের ভিতরে শর্ট প্যারাগ্রাফ ব্যবহার করতে হবে। এটা আমরা একটু পরে প্র্যাকটিক্যাল দেখছি যে কিভাবে শর্ট প্যারাগ্রাফ বলতে আমরা কী বোঝাচ্ছি। প্যারাগ্রাফগুলোর মাঝখানে গ্যাপ দিতে হবে, একটার পর একটা গ্যাপ দিতে হবে, এবং মেক ইট থোরো। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। আর্টিকেলটি অনেক খুঁটিনাটি তথ্য সম্বলিত এবং অনেক বড় করতে হবে। এখন আর ছোট আর্টিকেলের দিন নেই, এখন গুগল সবচেয়ে পছন্দ করে যে আর্টিকেলটা খুবই বড় হবে এবং আর্টিকেলের মধ্যে A to Z বিস্তারিত তথ্য কাভার করা থাকবে। মানে একটা ইউজার যখন কোনো একটা টপিক লিখে গুগলে সার্চ করে আপনার ওয়েবসাইটে ঢুকবে, সে যেন আপনার ওই একটা আর্টিকেল থেকে ওই টপিকের উপর যা কিছু জানা প্রয়োজন সে যেন অলমোস্ট প্রায় এভরিথিং জানতে পারে, ওই টপিকের উপর যা তার দরকার। সো আর্টিকেলটিকে এমন বড় এবং এমন নলেজ সমৃদ্ধ করতে হবে। সো এই গেল আমাদের অ্যাকচুয়ালি থিওরিটিক্যাল বিষয়। এখন আমরা একটু প্র্যাকটিক্যাল দেখি কিভাবে এই অপটিমাইজেশনগুলো হয়, এবং এই এক্সাম্পলটি আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব।
আমরা গুগলে সার্চ করেছি হাউ টু ফিশ লিখে, এটার মানে হচ্ছে কিভাবে মাছ ধরতে হয় এইটা লিখে সার্চ করেছি। এখান থেকে আমরা উইকি হাউয়ের একটি পেজ খুঁজে পেয়েছি যেখানে তারা কিভাবে ফিশিং করতে হয় এই রিলেটেড একটি আর্টিকেল পাবলিশ করেছে। তো এই আর্টিকেলটি নিয়ে আমরা আজকে প্র্যাকটিক্যালি আলোচনা করব যে এই আর্টিকেলটা কিভাবে ওরা অপটিমাইজ করেছে, এই আর্টিকেলে কী কী ভুল ত্রুটি আছে এবং এগুলাকে কিভাবে সংশোধন করা যেতে পারে। যেমন ফার্স্ট অফ অল দেখুন ওরা যে টাইটেলটা কি দিয়েছে, হাউ টু ফিশ, এটা হচ্ছে আপনার মেইন হেডিং, ওয়েবসাইটের মেইন হেডিং। আর টাইটেলটাকে অপটিমাইজ করেছে, এটার উপর মাউসের কার্সার যদি আমি রাখি দেখবো ওদের টাইটেলটা এখানে শো করছে। আমি আমার মাউসের কার্সারটা রাখছি, দেখুন হাউ টু ফিশ দ্য বেস্ট টিপস ফর বিগিনার উইকি হাউ। তার মানে ওদের টাইটেলে সবার ফার্স্টেই ওরা হাউ টু ফিশ শব্দটা রেখেছে, কারণ ওদের এখানে মেইন কিওয়ার্ড হচ্ছে হাউ টু ফিশ এবং টাইটেলের ফার্স্টেই হাউ টু ফিশ কথাটা ওরা রেখেছে। তার মানে ওরা টাইটেল অপটিমাইজ করেছে। এখন টাইটেল অপটিমাইজ করার পাশাপাশি যখন আমরা এই আর্টিকেলটি পাবলিশ করব, আমাদের এই যে ইউআরএলটি রয়েছে আর্টিকেলের, এই ইউআরএলটিকেও অপটিমাইজ করতে হবে। এবং ওরা দেখুন এই ইউআরএলে ওরা শুধুমাত্র কি লিখেছে, wikihow.com/fish, শুধু ফিশ লিখে রেখেছে। তো ওদের এই ইউআরএল অপটিমাইজেশনে কিছুটা ভুল আছে। যেহেতু আমরা হাউ টু ফিশ এইটার অ্যাগেনস্টে র্যাঙ্কিং করতে চাচ্ছি, আমাদের এই ইউআরএলেও স্ল্যাশ দিয়ে হাউ টু ফিশ কথাটা দিতে হবে। যেমন আমরা যদি এসইও বাংলা টিউটোরিয়াল সার্চ করি, আপনারা অলরেডি দেখেছেন হয়তো বা আইটি বাড়িতে এসইও বাংলা টিউটোরিয়াল, আপনি দেখবেন এই যে আইটি বাড়ির ওয়েবসাইটটা যেখানে শো করছে, এই ওয়েবসাইটটাতে প্রবেশ করলে আপনি দেখতে পাবেন আমাদের এই পেজটাতে শুধুমাত্র itbari.com/SEO বাংলা টিউটোরিয়াল এই কথাটির প্রেক্ষিতে এটি অপটিমাইজ করা আছে। এবং আমরা দেখতে পাচ্ছি গুগলে যে রেজাল্টগুলো দেখেছে, ইউটিউবের রেজাল্টের পরে যে রেজাল্টগুলো আছে তার মধ্যে আইটি বাড়ি ফার্স্টে দেখাচ্ছে। তো এইভাবে আমাদেরকে অপটিমাইজ করতে হবে, টাইটেলের পাশাপাশি ইউআরএলকেও এইভাবে অপটিমাইজ করা জরুরি। সো এইখানে তারা কি করতে পারতো, হাউ টু ফিশ এই পুরো কিওয়ার্ডটা এখানে দিতে পারতো, কিন্তু তারা দেয়নি, জানি না কেন। বা এখন যদি অন্য কেউ এইভাবে দিয়ে অপটিমাইজ করে, বড় চান্স আছে তাদেরকে পেছনে ফেলবে। যাই হোক, প্রথমে দেখুন তারা একটি, আমরা যেভাবে বলেছিলাম ইন্ট্রোডাকশন দিয়েছে, ফাইন। এরপরে ওরা আর্টিকেলের প্রথমে একটি কুইক সামারি দিয়ে দিয়েছে যে কিভাবে আর্টিকেল লিখতে হয়, মানে ফিশ কিভাবে করতে হয় সেটা। এবং এইখানে প্রতিটি আর্টিকেলের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট হচ্ছে এই ইমেজ। অবশ্যই আপনার আর্টিকেলের রিলেটেড ইমেজ ব্যবহার করতে হবে। যদি আপনি ইমেজের ব্যবহার সঠিকভাবে না করেন তাহলে আপনার আর্টিকেলটি হবে না, মানে আপনার আর্টিকেলে ইউজাররা ইন্টারেক্ট করবে না। কারণ আপনার একটা আর্টিকেলে মানুষ সাধারণত যেই আর্টিকেলগুলোতে ইমেজ থাকে, যেই আর্টিকেলগুলোতে ভিডিও থাকে, সেগুলোতে এঙ্গেজমেন্ট বেশি হয়। সো অবশ্যই আপনার আর্টিকেলে ইমেজ ব্যবহার করতে হবে। এবং এখানে ইমেজ ব্যবহার ক্ষেত্রে আমাদের একটি বড় প্রবলেম আছে, আমরা ইমেজকে গুরুত্ব দেই না। আমরা গুগলে সার্চ করি, একটা ইমেজ খুঁজে বের করি, জাস্ট দিয়ে দেই। না, এই ধরনের ইমেজ দিলে হবে না। একটা সময় ছিল হতো, এখন আর এগুলার দিন শেষ। এখন আমাদের এই টাইপের ইমেজ দিলে হবে না। যেমন দেখুন এই যে উইকি হাউ, ওদের দেখেন ইমেজগুলো, সবগুলো ইমেজ ইউনিক এবং নিজেদের তৈরি করা কার্টুন দেখেন। তার মানে এই ইমেজের পেছনে ওরা কত টাকা ব্যয় করেছে, তাই না? প্রতিটা ইমেজ বানাতে কিন্তু খরচ হয়েছে, কারণ এগুলো নিজেরা তৈরি করতে হয়েছে। আমি জানি না ওরা নিজেরা তৈরি করেছে কিনা, তবে আমার মনে হচ্ছে যে ওরা নিজেরাই তৈরি করেছে। এবং ওদের প্রতিটা পোস্টেই ওরা রিসেন্টলি এরকম ইমেজ দেওয়া শুরু করেছে, কার্টুন বেসড ইমেজ। এবং এই ইমেজগুলো ইউজারের অ্যাটেনশন কিন্তু গ্র্যাব করে এবং ইউজার কিন্তু ইমেজগুলো দেখে আপনার আর্টিকেলে থাকবে। সো দ্যাটস ওয়াই সঠিক ইমেজ ব্যবহার করতে হবে। এখন আপনি যদি বলেন যে ভাই আমি এরকম ইমেজ কোথায় পাবো, এরকম ইমেজ পাওয়ার জন্য আপনি জাস্ট গুগলে সার্চ করবেন ফ্রি স্টক ফটো, লিখে সার্চ করলে অনেক স্টক ফটোর ওয়েবসাইট পাবেন। যেমন এখানে আমরা নিচের দিকে যাই, যে দেখুন pixels.com, তারপরে canva.com, তারপরে unsplash.com, এই ওয়েবসাইটগুলোতে আপনারা ইমেজ পাবেন। যেমন আমি যদি ফিশিং রিলেটেড ইমেজ চাই, ফিশিং নিয়ে সার্চ করব, দেখব এই যে ফিশিং রিলেটেড অনেক ইমেজ এখানে চলে আসছে। আমরা যে ধরনের ইমেজগুলো চাই এগুলো হচ্ছে ফ্রি স্টক ফটোসের ওয়েবসাইট, এবং এখান থেকে আপনারা খুব চমৎকার ইমেজ পাবেন, যে ইমেজগুলো হয়তো বাইরে বা গুগল সার্চ করে পাবেন না। এবং এই ওয়েবসাইটগুলো থেকে আপনারা চমৎকার ইমেজ ফ্রিতে পাবেন, ডাউনলোড করে নিতে পারবেন। অবশ্যই আর্টিকেলের সাথে ইমেজকে অপটিমাইজ করতে হবে। তো যাই হোক, এরপরে যেটা ছিলাম, দেখুন ওরা এই যে আর্টিকেলের যে ভেতরের যে হেডিংগুলো, যে পিকিং এ স্পট, একটি স্পট পিক করা, এখানে কিন্তু ওরা হেডিং নিয়েছে, দেখেছেন? এটা কিন্তু হেডিং হিসেবে ব্যবহার করেছে। কিভাবে ব্যবহার করেছে এটা আমি সিম্পলি ইন্সপেক্ট এলিমেন্ট করলে বুঝতে পারবো। এটা হয়তো আপনারা বুঝেন না ইন্সপেক্ট এলিমেন্ট কী জিনিস। এই যে দেখুন, এটাকে ওরা হেডিং 2 আকারে ব্যবহার করেছে, যে পিকিং এ স্পট হেডিং 2, এবং এর ভেতরে ওরা হেডিং 3 নিয়েছে এই সেকশনটাকে। যাই হোক, আমরা আমাদের যে মেইন হেডিংগুলো আছে সেগুলোকে অবশ্যই হেডিং 2 আকারে দিব। এই যে হেডিং 2, তারপরে এই যে দেখুন ইম্পর্টেন্ট জায়গাগুলোকে বোল্ড করেছে, ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো সেগুলোকে বোল্ড করেছে। এবার নিচের দিকে যাই দেখতেছি এই যে প্রতিটা টপিকগুলোকে আলাদা আলাদা করে সুন্দর করে পয়েন্ট আকারে সাজানো আছে, ছবি দেওয়া সহকারে।
এই যে পার্ট 2, এই যে এখানে হেডিং হিসেবে ব্যবহার করা হয়েছে। তার মানে এই পয়েন্টগুলোর ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। এখন শর্ট প্যারাগ্রাফ, এখানে ওরা শর্ট প্যারাগ্রাফের ব্যবহার করেনি। এই আর্টিকেলটাকে আরও সুন্দর করে অপটিমাইজ করা যেত, যে অপটিমাইজেশনগুলো ওরা এখনও গুরুত্ব দিচ্ছে না। শর্ট প্যারাগ্রাফের আমি একটি চমৎকার এক্সাম্পল দিতে পারি, ব্রায়ান ডিনের ওয়েবসাইট। আমি বলেছিলাম ব্রায়ান ডিন হচ্ছে মানে উনি খুবই মানে ওয়ার্ল্ডের টপ ক্লাস এসিও অপটিমাইজারের একজন, এবং তার ওয়েবসাইট হচ্ছে ব্যাকলিঙ্কো। তো আমরা backlinko.com/blog এই ওয়েবসাইটটি থেকে আপনারা এসিওর বিভিন্ন টিপস নিয়মিত পড়বেন, এবং তিনি চমৎকার চমৎকার কথা লেখেন এসিও শেখার জন্য। আমি পার্সোনালি তার ওয়েবসাইট থেকে অনেক উপকৃত হয়েছি, এবং উনি বেশ চমৎকার চমৎকার টেকনিক আইডিয়া শেয়ার করেন। ইউটিউবেও তার ভিডিও আছে, আপনারা তার ভিডিওগুলো নিয়মিত ফলো করবেন, তার টিপসগুলো পড়বেন। যেমন এই যে backlinko.com/blog, ওদের ওয়েবসাইটে আমি যদি এখানে প্রবেশ করি, যেমন গুগল সার্চ কনসোলের ব্যবহার, এখানে আমি ওদের একটি ওয়েবসাইটের লিঙ্ক ওপেন করলাম। আপনি দেখবেন উনি প্রথমেই দেখুন অনেকটা চমৎকার কাজ করেছে। ওনার যে পুরো কন্টেন্টের একটি সামারি দিয়ে দিয়েছে, যে পুরো কন্টেন্টটি কীভাবে সাজানো হচ্ছে, চ্যাপ্টার 1-এ কী থাকবে, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, এরকম আপনি আপনার আর্টিকেলের একটি সামারি প্রথমে দিতে পারেন। তারপর আপনি যখন নিচের দিকে যাবেন, এই দেখুন ওনার হেডিংটাকে বোল্ড করেছে, বড় করেছে, এবং মাঝখানে হেডিং আকারে এটাকে উপস্থাপন করছে, এবং প্রতিটা পয়েন্টের শেষে আমরা দেখতেছি রিলেটেড ইমেজ দিচ্ছে, যেখানে যেখানে ছবি দেওয়া প্রয়োজন সে ইমেজ দিচ্ছে। এবং ওনার লেখাগুলো আপনি যদি একটু পড়েন, ঠিক মতো খেয়াল করবেন, প্রতিটা লাইন ছোট ছোট, কোনো বড় বড় লাইন নেই। দেখুন শর্ট শর্ট লাইন। এটা কিন্তু ইউজার যারা আপনার কন্টেন্টটি পড়বে তাদেরকে পড়তে সহজ করবে, মানে তারা খুব সহজে আপনার এই লাইনগুলো পড়বে। এবং এই জিনিসটা আমি আমার নিজে ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করেছি, এবং আমি সেখান থেকে খুব ভালো রেজাল্ট পেয়েছি, যে ইউজারের এঙ্গেজমেন্ট এই যে ছোট ছোট বাক্য ইউজ করলে, এবং প্রতিটা লাইনের মাঝখানে মাঝখানে দেখুন গ্যাপ, প্রতিটা লাইন, একটা লাইন আরেকটা লাইনের মাঝখানে মাঝখানে গ্যাপ। সো অনেকে হয়তো বলতে পারেন যে আমাকে তো 3-4টা লাইনের একটা মিনিমাম প্যারাগ্রাফ লিখতে হবে, যেমন এই যে ওরা এখানে লিখেছে ছোট্ট একটা প্যারাগ্রাফ, মাঝখানে কোনো গ্যাপ নাই, তারপরে পয়েন্ট, এই যে 2-3টা লাইন। কিন্তু না, এই ভদ্রলোক দেখুন কী কাজ করেছে, জাস্ট একটা লাইন বা ম্যাক্সিমাম 2টা লাইনে একটা প্যারাগ্রাফ লিখেছে। এই যে দেখুন 2টা লাইন একটা প্যারাগ্রাফ, তারপরেই গ্যাপ, তারপরে আবার পরের লাইন, তারপরে গ্যাপ, তারপরে পরের লাইন। এইভাবে দিলে ইউজাররা খুব সহজে আপনার কন্টেন্টটি বুঝতে পারে এবং কন্টেন্টটি পড়তে পারে। সো দ্যাটস ওয়াই এটা খুবই ইম্পর্ট্যান্ট একটি পার্ট। এই পার্ট নিয়ে সবাই আপনাকে বলবে না, সো দ্যাটস ওয়াই এটা আপনি মাথায় রাখবেন। এবং আমি নিজে এটা থেকে অনেক ভালো উপকৃত হয়েছি। আমার নিজের আর্টিকেল আমি এটা ইমপ্লিমেন্ট করে দেখেছি। ইউজারের টাইম, টোটাল অ্যাভারেজ টাইম আপনার ওয়েবসাইটে যে থাকবে, সেই এঙ্গেজমেন্ট টাইম অনেক বেড়ে যাবে। সো অলওয়েজ ইউজ শর্ট প্যারাগ্রাফ অ্যান্ড পুট গ্যাপস বিটুইন লাইন্স। লাইনদের মাঝখানে আপনাকে গ্যাপ প্রোভাইড করতে হবে। দেখুন এই বিষয়গুলো কিন্তু যারা এসইও নিয়ে আর্টিকেল অপটিমাইজ করতেছে তারা সবাই এই বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে। এবং মেক ইট থোরো, দেখুন এই যে ব্রায়ান ডিন, ওনার দেখুন এই যে এইখানে স্ক্রল আছে, আমি দেখি এটা কত বড় আর্টিকেল উনি লিখেছেন। দেখুন আমি নিচে যাচ্ছি, একদম এই বিষয়ের উপর আপনার জানার আর কি কিছু প্রয়োজন আছে, যে এই পর্যন্ত, তার নিচে কমেন্ট এগুলা দেখুন, একদম ইন ডিটেলসে ডেপথে আপনার যা কিছু জানার দরকার গুগল সার্চ কনসোল রিলেটেড, উনি একদম সব কিছু এখানে বিস্তারিত পার্ট বাই পার্ট উল্লেখ করে দিয়েছে। এবং আর্টিকেলের আরেকটি চমৎকার সিস্টেম হচ্ছে, প্রতিটা আর্টিকেলের শুরুতে এইভাবে আপনাকে টেবিল অফ কন্টেন্ট দিতে হবে, যে আপনার আর্টিকেলে আপনি কী কী বিষয় লিখেছেন তার সম্পর্কে ইউজারকে প্রথমেই একটা ধারণা দিয়ে দিলেন। তাতে করে সে যদি চায়, যে মনে করুন যে আমার চ্যাপ্টার 1 জানা আছে, এখানে কি বলেছে, আমি চ্যাপ্টার 2ও জানা আছে, আমি চাচ্ছি চ্যাপ্টার 3 থেকে পড়তে, সো আমি চ্যাপ্টার 3-তে ক্লিক করে চ্যাপ্টার 3-তে চলে যাব, এখান থেকে পড়া শুরু করব। এতে করে ইউজারও আপনার এখানে ইন্টারাক্ট হলো, ইউজার একটা ক্লিকও করলো, তার পাশাপাশি ইউজারও খুব সহজে আপনার তথ্যটা সম্পর্কে জানতে পারলো। এবং এইভাবে আপনার আর্টিকেলগুলোকে অপটিমাইজ করতে হবে। তো আশা করি কীভাবে আর্টিকেলগুলোকে অপটিমাইজ করবেন, আর্টিকেল কীভাবে লিখবেন সেই সম্পর্কে আমরা ধারণা পেলাম। এখন এই আর্টিকেল অপটিমাইজেশনে আমরা কয়েকটা ওয়েবসাইট থেকে এক্সাম্পল দেখলাম, যে কীভাবে আর্টিকেল অপটিমাইজ করতে হয়, ইউআরএল অপটিমাইজ করতে হয়। এই বিষয়গুলো প্র্যাকটিক্যালি যখন আমরা অন পেজ অপটিমাইজেশনের মডিউলে যাব, ওই মডিউলগুলোতে আমরা অন পেজ অপটিমাইজেশনের ভেতরে একটি আর্টিকেল প্র্যাকটিক্যালি আমরা ওয়ার্ডপ্রেসে দিয়ে আমরা এইভাবে অপটিমাইজ করে দেখিয়ে দিব, যে কীভাবে আসলে অপটিমাইজ করতে হয়। সো আজকের পর্ব এই পর্যন্তই। আর আগামী পর্বে আমরা আপনাদের সাথে কথা বলবো এই যে আর্টিকেল লেখা নিয়ে যে বললাম, আপনি নিজে লিখতে পারেন বা অন্য কাউকে দিয়ে লেখাতে পারেন, এই বিষয়ে আপনি আসলে কোন বিষয়টা চুজ করবেন, নিজে লিখবেন নাকি অন্য কাউকে দিয়ে লেখাবেন, বা অন্য কাউকে দিয়ে লেখালো কোথা থেকে লেখাবেন, এই বিষয়গুলো নিয়ে। সো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। কন্টেন্ট রাইটিংয়ের এই পর্বে আপনাদের সাথে কথা বলবো, আর্টিকেলগুলো কি ফ্রিতে করাবেন, মানে আপনি নিজে লিখবেন নাকি কাউকে টাকা দিয়ে করিয়ে নেবেন। ফার্স্ট অফ অল কথা বলা যাক ফ্রি আর্টিকেল রাইটিং নিয়ে। আপনি ধরে নিলাম আপনি আপনার ওয়েবসাইটের জন্য নিজের আর্টিকেল নিজেই লিখবেন। এখন আমরা যে ওয়েবসাইটগুলো করব তার আমাদের ম্যাক্সিমাম টার্গেট থাকবে, এই ইউজারগুলো হবে আমেরিকান, ইউকে, কানাডা, মানে যারা
যাদের মাতৃভাষা অ্যাকচুয়ালি ইংলিশ, যারা ইংলিশে কথা বলে অভ্যস্ত। আমরা আমাদের আর্টিকেলগুলোকে এমন ধরনের লোকের জন্য লিখছি যাদের মাতৃভাষা ইংলিশ। অপরদিকে আমি নিজে পার্সোনালি হচ্ছে আমাদের মাতৃভাষা বাংলা, মানে আমি নিজে বাংলা ভাষাভাষীর মানুষ, আমি লিখছি এমন একজনের জন্য যার মাতৃভাষা ইংলিশ। এখন এখানে একটি বিষয় খুব হাইলি আপনাকে স্মার্টলি চিন্তা করে দেখতে হবে যে আমি কি আসলে সত্যি এমন ইংলিশে লিখতে পারবো কি না, যে ইংলিশে লিখলে ওই নেটিভ যিনি স্পিকার ইংলিশ আছেন উনি বুঝতে পারবে না যে এটা বাইরের কেউ লেখে নাই। কারণ হচ্ছে উনি যদি দেখে যে একটি আর্টিকেল, ধরেন আপনি এসইও করলেন, র্যাঙ্কিং আসলো, একজন লোক আপনার সাইটে ঢুকার পরে দেখলো যে আপনার আর্টিকেলটি এমন ভাষায় লেখা, সে দেখেই বুঝে যাবে যে এটা কোনো বাংলাদেশি বা এটা হয়তো নন স্পিকার, মানে আমি ইংলিশে স্পিকিং করে না এমন কারো লেখা। তখনই কিন্তু সে সাথে সাথে ওয়েবসাইট থেকে চলে যাবে, কারণ সে ভাষা দেখেই বুঝে যাবে যে এটা কোনো প্রফেশনালের লেখা না। সো দ্যাটস ওয়াই আপনার ইংলিশ যদি অতটা দক্ষ থাকে, আপনি যদি ইংলিশে নিজের প্রতি এতটা কনফিডেন্স থাকে যে একজন আমেরিকানকে আপনি ইংরেজি দিয়ে মুগ্ধ করতে পারবেন, তাহলে কেবল আপনি নিজের আর্টিকেলগুলো নিজে লিখুন। এবং আপনার যদি মনে হয় যে না এটা আসলে একটু টাফ হয়ে যায়, যে এটা হয়তো হবে না, এটা হয়তো পসিবল না, যদি আপনি না পারেন সেই ক্ষেত্রে আপনি পেইড রাইটারের সহায়তা নিন। এবং আমাদের দেশে ম্যাক্সিমাম, আমরা যেহেতু বাঙালি, আমরা ম্যাক্সিমাম টাইমে আমরা পেইড রাইটারের সহায়তা নিই। কারণ একজন আমেরিকান কিন্তু যতই সে বাংলা শিখুক না কেন, আমাদের মতো কি বাংলাতে কথা বলতে পারবে? ইটস ইম্পসিবল। এবং এটা পসিবল হবে কেবলমাত্র তখন যদি সে আমাদের দেশে 1 বছর 2 বছর থাকে, আমাদের সাথে মেশে, কেবলমাত্র তাহলে, আদারওয়াইজ পসিবল না। এবং আপনি যদি হয়তো আমেরিকাতে বা কানাডাতে বা অন্যান্য কান্ট্রিগুলোতে, যেমন ইউকেতে যদি থাকেন 2 বছর 1 বছর, যদি আপনি ওই রকম ফ্লুয়েন্ট হন ইংলিশে স্পিকিংয়ে এবং ইংলিশ রাইটিংয়ে, এবং তাদের কালচারের যে টোন, সেই টোন অনুযায়ী যদি লিখতে পারেন, দেন ফাইন, আপনি লিখতে পারেন আর্টিকেল। যদি না পারেন সেক্ষেত্রে আমরা পেইড মেথডে যাব। এবং পেইড মেথডের কাজ হচ্ছে, এখন প্রশ্ন হচ্ছে পেইড মেথডে যদি আমরা যাই, পেইড মেথডে আমরা লেখাবো কাকে দিয়ে আর্টিকেল? আমরা আর্টিকেল রাইটার কোথায় পাবো? এরকম আর্টিকেল রাইটার পাবো হচ্ছে আমরা iwriter.com-এ হায়ার রাইটার্সে পাবো। এবং তাছাড়া আমরা চাইলে আপওয়ার্ক, ফ্রিল্যান্সার ইত্যাদি ফ্রিল্যান্সিং সাইটগুলো থেকে রাইটার হায়ার করে আর্টিকেল লিখিয়ে নিতে পারি। তো আমি, যদি আপনি বলেন যে আমাকে রেকমেন্ড করেন, আমি আপনাকে রেকমেন্ড করবো iWriter এবং আপওয়ার্ক। যদি আপনার মাস্টার কার্ড থাকে তাহলে iWriter এবং আপওয়ার্কে অ্যাকাউন্ট করে ওখান থেকে আর্টিকেল লিখিয়ে নিন। আবার অনেকের, আমি জানি আমাদের বিগিনিং অবস্থায় অনেক স্টুডেন্টের মাস্টার কার্ড থাকে না, মাস্টার কার্ডের প্রবলেম থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে আপনাদের প্রজেক্টগুলো নিকটস্থ কোনো এসইও এজেন্সিতে হ্যান্ড ওভার করতে পারেন, তাদের থেকে আপনি মানে রাইটিং সার্ভিসটা নিতে পারেন, বা আপনারা চাইলে আমাদের থেকেও রাইটিং সার্ভিস নিতে পারেন। আমরা আপনাদেরকে আর্টিকেলগুলো লিখিয়ে রেডি করে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারি। তো যাই হোক, আমরা যদি iWriter থেকে সার্ভিস নেই, iWriter-এ গিয়ে আমরা প্রাইসিং বাটনে ক্লিক করব, আমরা দেখি ওদের আসলে প্রাইসিংটা কেমন। iWriter-এর দেখব এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে, স্ট্যান্ডার্ড রাইটার, প্রিমিয়াম রাইটার, এলিট রাইটার অ্যান্ড এলিট প্লাস রাইটার। দেখুন, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম এই দুইটার প্রাইস হচ্ছে সবচেয়ে সস্তা, সবচেয়ে কম। যেমন এখানে 1000 ওয়ার্ড বা 2000 ওয়ার্ড একটা আর্টিকেল পড়তেছে 15.50 সেন্ট স্ট্যান্ডার্ড, এবং প্রিমিয়ামে 2000 ওয়ার্ডের আর্টিকেল পড়ছে $33। এবং এলিট যারা আছে, এলিটের একটি 2000 ওয়ার্ডের আর্টিকেল পড়ছে $44, এবং এলিট প্লাসের 2000 ওয়ার্ডের আর্টিকেল পড়ছে $145। এখন এখানে কথা আছে, এই যে লো কোয়ালিটি রাইটারগুলা, এদেরকে দিয়ে আমরা আর্টিকেল লেখাতে পারি, কিন্তু এদেরকে দিয়ে আর্টিকেল লেখালে খুব একটা কোয়ালিটি আর্টিকেল পাবেন না। এবং সেক্ষেত্রে আমরা যদি এলিট এবং এলিট প্লাস এই দুইটা রাইটারকে দিয়ে যদি আমরা আর্টিকেল লেখাই, তাহলে সেক্ষেত্রে কোয়ালিটি রাইটার পাওয়া যাবে। এখন হয়তো অনেকেই ভাবছেন, ভাই 3000 ওয়ার্ডের একটা আর্টিকেল লেখাতে চাচ্ছি, এলিট প্লাস দিয়ে লেখালে লাগবে $217, আর এলিট দিয়ে লেখালে লাগবে $66, আর স্ট্যান্ডার্ড দিয়ে লেখালে লাগবে $23। তো আমি কেন এত টাকা খরচ করবো? আমি তো $23 দিয়ে আরামসে করে নিতে পারি। হ্যাঁ, আপনি অবশ্যই করতে পারেন, কিন্তু বিষয়টা এখন বুঝবেন না। বিষয়টা বুঝবেন হয়তো যখন 6 মাস যাবে, 1 বছর যাবে, আপনি আর্টিকেলের কোয়ালিটির গুরুত্ব বুঝতে পারবেন, তখন বিষয়টা আপনার মাথায় আসবে যে এই আর্টিকেল হচ্ছে আপনার ওয়েবসাইটের সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় খরচটা এই আর্টিকেল এবং লিঙ্ক বিল্ডিংয়ে হয়। সো এই আর্টিকেলের পেছনে যদি আপনি ইনভেস্ট নিয়ে বিন্দুমাত্র কিপটামি করেন, বা এখানে যদি বিন্দুমাত্র অবহেলা করেন, তাহলে এইটার ফল আপনাকে অবশ্যই নেক্সটে কোথাও না কোথাও ভুগতে হবে, এবং দেখবেন আপনার ওয়েবসাইট এসইওতে কখনোই ভালো আসবে না। কারণ দেখেন ভাই, এসইও তো সবাই করে, তাই না? যারা এসইও করছে, হাজার হাজার লক্ষ লক্ষ লোক এসইও করতেছে, তাহলে গুগল কেন সবাইকে 1 নম্বরে দিতে পারতেছে না? এই কেনর অ্যান্সারটা অনেকটা এই জায়গায় জড়িয়ে আছে। হয়তো 90% লোকই যারা এসইও করবে, বা 95% লোকই তারা স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম ক্যাটাগরিতে থাকবে।
হয়তো বাকি 5% লোক এলিট এবং এলিট প্লাস ক্যাটাগরিতে যাবে, এবং এলিট প্লাস ক্যাটাগরিতে সবাই যাবে না, কিছু সংখ্যক লোকই এলিট প্লাসে যাবে, ম্যাক্সিমাম লোকই ওই 5%-এর মধ্যে ম্যাক্সিমাম লোক এলিটের মধ্যে থাকবে। সো আপনি যে আর্টিকেলই তৈরি করছেন না কেন, সেটা যদি কোয়ালিটি না থাকে, আপনি আপনার ইউজারকে দেখাবেন কি বলেন তো? আপনার ওয়েবসাইটে আপনার কন্টেন্ট দেখাবেন, আপনার আর্টিকেল দেখাবেন। আপনি যদি আর্টিকেল না তৈরি করে, দেখুন আমরা বারবার আর্টিকেলের কথা বলছি, ধরুন আপনি একটা ভিডিও তৈরি করবেন, সো ইউজার দেখবে কি? আপনার কন্টেন্ট দেখবে, সেটা যাই হোক না কেন। এখন সেই কন্টেন্ট তৈরিতে যদি বিন্দুমাত্র ঘাপলা থাকে, বিন্দুমাত্র যদি ঘাটতি থাকে কোয়ালিটির, তাহলে কিন্তু কোনো অবস্থাতেই হবে না। কারণ আমি বারবার বলছি, এখনও বলছি যে গুগলের এখন একমাত্র একটাই চাহিদা, কোয়ালিটি কন্টেন্ট। আর কিছু তা গুগলের দরকার নেই। আপনি গুগলকে কোয়ালিটি কন্টেন্ট দিতে থাকেন, সুন্দর করে অপটিমাইজ করতে থাকেন, একসময় না একসময় এটা দেখবেন ভালো রেজাল্ট আসবেই। এবং এর সাথে লিঙ্ক, আপনার কন্টেন্টের কোয়ালিটি যদি এমনিতে থাকে, তাহলে লিঙ্ক আলটিমেটলি বিল্ড হবে। মানুষজন এমনিতেই আপনার কন্টেন্টগুলোকে শেয়ার করবে যদি হাই কোয়ালিটি কন্টেন্ট পায়। সো আই হোপ আমি বুঝাতে পেরেছি যে ফ্রি হোক বা পেইড হোক যেটাই হোক না কেন, কন্টেন্টের কোয়ালিটি এনশিওর করা আপনার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি। আপনি যদি নিজে লিখে কোয়ালিটি এনশিওর করতে পারেন, দেন ইউ আর ওয়েলকাম, অবশ্যই করেন। যদি নিজে না লিখে মনে হয় যে নিজের লিখে হচ্ছে না ওইভাবে, বা আপনার যে সময়টা ব্যয় হবে ওই আর্টিকেলটা লিখতে, যদি মনে করেন ওই সময়টা অন্য কোনো কাজে ব্যয় করলে এর থেকে বেশি আর্নিং করতে পারতেন, তাহলে ওই সময়টা আপনি অন্য কোনো রাইটারকে দিয়ে হায়ার করিয়ে লেখান, এবং ওই সময়টা আপনি অন্য একটা কাজে ব্যয় করেন, যেটা থেকে আপনার আর্নিং বেশি আসবে। সো আজকের পর্ব এই পর্যন্তই, আগামী পর্বের আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। কন্টেন্ট তৈরি করার পরে এসইওর কাজ হচ্ছে অন পেজ অপটিমাইজেশন করা, বা যে কন্টেন্টগুলো আমরা তৈরি করেছি সেই কন্টেন্টগুলোকে অপটিমাইজ করে আমাদের ওয়েবসাইটে পাবলিশ করা। কিন্তু আমরা যারা সম্পূর্ণভাবে নিজেদের ওয়েবসাইটে কাজ করব, একদম ব্র্যান্ড নিউ ওয়েবসাইট শুরু করতে চাচ্ছি বিজনেস করার জন্য, তাদের ক্ষেত্রে আরেকটি কাজ হচ্ছে, সেটি হচ্ছে ডোমেইন নেম রেজিস্ট্রেশন করা। কারণ ডোমেইন নেম ছাড়া আপনি কিসের ওয়েবসাইট বানাবেন? আপনার ওয়েবসাইট বানাতে গেলে অবশ্যই ডোমেইন এবং হোস্টিং আগে কিনে নিতে হবে। আর যারা ক্লায়েন্টের কাজ করবেন তাদের তো ডোমেইন হোস্টিং কেনার কিছু নেই, কারণ ক্লায়েন্টের অলরেডি ওয়েবসাইট থাকবে। সো দ্যাটস ওয়াই সেখানে আর এদের এই জিনিস আজকের পর্বটি আর দরকার হবে না। বাট আমরা যারা ব্র্যান্ড নিউ ওয়েবসাইট করব, যারা নতুন করে ব্যবসা শুরু করতে চাচ্ছি, তাদের জন্য এই পর্বটি হেল্পফুল হবে, যে ওয়েবসাইট তৈরি করার পূর্বে সেই ওয়েবসাইটের জন্য ডোমেইন নেম এবং হোস্টিং কীভাবে রেজিস্ট্রেশন করবেন, এবং এই রিলেটেড কিছু কথাবার্তা। ফাইন্ডিং দ্য নিউ ডোমেইন। এখন আমরা অনেকেই হয়তো কনফিউশনে আছি যারা একদম নতুন, যে ডোমেইন কী জিনিস। ডোমেইন হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম। যেমন আমাদের ওয়েবসাইট itbari.com, এই যে itbari.com এটা হচ্ছে আমার ওয়েবসাইটের নাম। যেমন facebook.com এইটা হচ্ছে ফেসবুকের মানে মেইন ডোমেইন এবং হোম পেজের অ্যাড্রেস। এইটাকে বলা হয়, এই ওয়েবসাইটের নামটাকে বলা হয় ডোমেইন নেম। আর হোস্টিং কী জিনিস? হোস্টিং হচ্ছে আমার ওয়েবসাইটে যে তথ্যগুলো থাকবে, যেই ছবিগুলো আমি দিব, যেই লেখাগুলো আমি দিব, এই লেখাগুলো কোথায় থাকবে, তাই না? কারণ এই লেখাগুলো তো কোথাও না কোথাও থাকতে হবে। কারণ লেখাগুলো না থাকলে একটা লোক যখন ইন্টারনেট দিয়ে আমার ওয়েবসাইটে ঢুকবে, তখন তার কম্পিউটারে আমার ডাটাগুলো কিভাবে শো হবে, কোথা থেকে যাবে ডাটাগুলো, তার জন্য আমাদের একটি স্পেস কিনতে হয়। ধরেন 1 GB 2 GB 5 GB এরকম একটা স্পেস কিনে নিতে হয়, যেই স্পেসে আমাদের ডাটাগুলো থাকে, এবং সেই ডাটাগুলো 24 ঘন্টা অন অ্যান্ড রানিং থাকে, যাতে করে যখনই কেউ আমার ওয়েবসাইটে প্রবেশ করবে, সাথে সাথে সেই কম্পিউটার থেকে এবং সেই হার্ড ডিস্কের স্পেস থেকে আমার ডাটাগুলো তার কম্পিউটারে গিয়ে সে প্রদর্শিত হতে পারে। এই স্পেসিংটাকে বলা হয় হোস্টিং। আপনারা যদি ডোমেইন হোস্টিং সম্পর্কে আরও জানতে চান, আমাদের আইটিবাড়ির ইউটিউব চ্যানেলে ডোমেইন হোস্টিং নিয়ে কয়েকটা ভিডিও পাবেন, সেই ভিডিওগুলো দেখে নিন, তাহলে আপনারা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন। তো এখন আমরা কথা বলবো যে কীভাবে একটি ডোমেইন খুঁজে বের করবেন, বা আপনার ডোমেইন রেজিস্ট্রেশনের সময় কী কী বিষয় মাথায় রাখতে হবে। ডোমেইন রেজিস্ট্রেশনের সময় আমরা অনেক সময় এমন অনেক কাজ করি যে আমরা পুরাতন ডোমেইন কিনতে চাই। অনেকেই আছে, এই বুদ্ধি আমাদেরকে অনেক প্রফেশনাল দিয়ে থাকেন, যে নতুন একটা ওয়েবসাইট করতে চাচ্ছ, তুমি একটা পুরাতন ওল্ড ডোমেইন কিনে নাও। ওল্ড ডোমেইন কিনে নিলে সুবিধা কী হবে? কারণ ওই ডোমেইনে আগে কোনো ওয়েবসাইট ছিল, সেই ওয়েবসাইট হঠাৎ করে ওই কোম্পানি বন্ধ হয়ে গেছে এবং ডোমেইনটা এক্সপায়ার হয়ে গেছে। তো ডোমেইনটা এক্সপায়ার হয়ে যাওয়ার ফলে সেই ডোমেইন আগে কিছু অথরিটি ছিল, কারণ আগে ওয়েবসাইটটা রান করেছে, আগে বেশ কিছু অথরিটি ছিল। সো আমি যদি সেই ডোমেইনটা কিনে ফেলতে পারি, তাহলে সেই অথরিটিগুলো আমি পেয়ে যাব। এই সাজেশন অনেকেই দিয়ে থাকে, কিন্তু আমি আপনাকে রেকমেন্ড করবো যে কখনোই এই কাজটি করবেন না। যখনই আপনি ব্যবসা শুরু করবেন, অবশ্যই আপনার নিজের ব্যবসার যেটা ওয়েবসাইট, সেটার জন্য অবশ্যই ব্র্যান্ড নিউ ফ্রেশ ডোমেইন কিনে নেবেন। এর কারণ হচ্ছে
পুরাতন যে ডোমেনটা আপনি কিনবেন, অন্য কোনো লোকের ডোমেন যদি আপনি কিনেন যেটা পুরনো হয়ে গেছে, সেই ডোমেনে যেমন অথরিটি থাকার চান্স আছে, আবার সেই ডোমেনে গুগলের পেনাল্টি থাকারও চান্স আছে। এমনও হতে পারে যে ওই ওয়েবসাইটকে হয়তোবা গুগল পেনাল্টি দিয়েছে, সে কোনো স্প্যামিং করেছে, এই জন্য ওই কোম্পানি বা ওই ওয়েবসাইট বাদ করে দিয়েছে বা ওয়েবসাইট আর তারা রান করে নাই। এখন আপনি যদি সেই ডোমেনটা কিনে নেন তাহলে কিন্তু গুগলের চোখে আগে থাকতেই আপনি কালার হয়ে আছেন। সো এটা কিন্তু আমরা কেউ বলতে পারতেছি না যে ওই ডোমেনটাকে কি পেনাল্টি দেওয়া হয়েছে নাকি ওই ডোমেনের অথরিটি ছিল। সো কেন আমরা এত ঝামেলায় যাব? আমরা যখন নতুন বিজনেস শুরু করব, আমরা ওই বিজনেসের নামে একটি ব্র্যান্ড নিউ ফ্রেশ ডোমেন কিনে নিব। এটা হচ্ছে ফার্স্ট টিপস। দ্বিতীয় টিপস হচ্ছে আমরা অনেক সময় ফ্রি ডোমেন খুঁজি ব্যবসা করার জন্য, যেমন এখানে .tk আর অনেক ফ্রি ডোমেন প্রোভাইড করে, কিন্তু না ভাই, ফ্রি ডোমেন ইজ ফ্রি। ফ্রি দিয়ে কখনো প্রফেশনাল কাজ হয় না। ফ্রি দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন, ফ্রি দিয়ে আপনি জাস্ট বিষয়গুলো দেখতে পারেন, জানতে পারেন, কিন্তু ফ্রি দিয়ে কখনো প্রফেশনাল কাজ করতে পারবেন না। আমাদের দেশের এটা একটা মানে যেহেতু এটা আসলে দোষ দেওয়ার কিছুই নেই, এটা আমাদের কালচারগত অভ্যাস। কারণ হচ্ছে আমরা একটু গরিব ভাগের কান্ট্রির লোকজন আর কি, কারণ আমরা এমনিতেই আমাদের অনুন্নত দেশের লোক। সো দ্যাটস আমাদের একটু টার্গেট থাকবেই টাকা সেভ করা, এটা খারাপ কিছুই না। কিন্তু টাকা সেভ করতে গিয়ে আমরা যে আনপ্রফেশনাল কাজ করে ফেলি, এই জিনিসটাই সবচেয়ে আমাদের ব্যবসায় লসের কারণ হয়ে দাঁড়ায়। সো আপনি যখন কাজ শুরু করবেন, হয় 2000 টাকা খরচ হবে একটা ডোমিনো স্ট্রিং কিনতে, হোক 2000 টাকা খরচ। আপনি এখানে বড় ব্যবসার টার্গেট নিয়ে আসতেছেন, লং টার্ম ব্যবসার টার্গেট নিয়ে আসতেছেন, ডোমিনো স্ট্রিংয়ের পিছনে আপনাকে 2000 টাকা খরচ করতেই হবে। যদি এতটুকু না করতে পারেন, অ্যাটলিস্ট 2000 টাকা করতে না পারেন, তাহলে কিছুই করার নেই। সো যাই হোক, আর এর জন্য সবসময় প্রিমিয়াম ডোমেন কিনবেন এবং টপ লেভেল ডোমেন কিনতে হবে। টপ লেভেল ডোমেন কোনগুলো, মানে টিএলডি, টপ লেভেল টিএলডি কোনগুলো? .com, .net, .org, এই যে টপ লেভেল যে টিএলডিগুলো আছে, এগুলো কিনবো আমরা আমাদের ওয়েবসাইটের জন্য। এবং আমি সবসময় রেকমেন্ড করবো যে .com যদি পান .comই কিনবেন, কারণ .comটাই এখনও পর্যন্ত বেস্ট। এর পরের পয়েন্টটি হচ্ছে কিপ দ্য নেম শর্ট অ্যান্ড সিম্পল। একটা টাইম ছিল যখন আমাদের যে কিওয়ার্ড, সেই কিওয়ার্ডের নাম দিয়ে ডোমেন কিনে ওয়েবসাইট করলেই সেটা র্যাঙ্কিংয়ে চলে আসতো, মানে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড ব্যবহার করে ডোমেনের নামটা দিলেই হয়ে যেত। কিন্তু আসলে এখন এই বড় বড় ডোমেনগুলো এখন আর খুব একটা প্রায়োরিটি পায়, কিন্তু অতটা না। আপনাকে শর্ট সিম্পল ডোমেনের নাম নির্বাচন করতে হবে, কারণ এখন আর আগের দিন নাই। এখন আপনাকে অথরিটিভ টাইপের ডোমেন নেম নির্বাচন করতে হবে। অথরিটিভ টাইপের ডোমেন নেম কেমন? ধরে নিলাম আপনি হেলথ রিলেটেড একটা ওয়েবসাইট করছেন, কি হতে পারে? হেয়ারফল রিলেটেড ওয়েবসাইট হবে। সো হেয়ারফল রিলেটেড ওয়েবসাইট হলে আগের দিনে কি করা হতো? ধরে নিলাম হেয়ারফল ফর ম্যান, এটা একটা আমাদের কিওয়ার্ড ছিল। এখন এইটা যদি আমরা করতে হতো, তো কি করা হতো? hairfallformen.com এরকম একটা ডোমেন নিয়ে কাজ করলে গুগল অটোমেটিক্যালি র্যাঙ্কিংয়ে চলে আসতো। কিন্তু এখন আপনাকে অথরিটিভ টাইপের শর্ট সিম্পল ডোমেন নেম নির্বাচন করতে হবে। সেটা হতে পারে ধরেন manlyhair.com, এটা একটা হতে পারে। তারপরে হতে পারে hairly.com, এটা হতে পারে ডোমেনের সাজেশন। তারপরে হতে পারে manshairguide.com, এই টাইপের নেম, মানে ছোট এবং অথরিটিভ নেম, যেই নেমের ভিতরে আপনার কোনো ব্যবসায়িক পারপাস দেখা যাবে না, যেই নেমটা দেখে মনে হবে যে এই ওয়েবসাইটটা এই কাজের জন্য বেটার এবং এই ওয়েবসাইটে গেলে আমি সত্যিকার অর্থে এখান থেকে উপকৃত হব, এইরকম কোনো নাম আপনাকে নির্বাচন করতে হবে। এগুলো হচ্ছে ডোমেইন নির্বাচনের টিপস। তো ডোমেইনের পরে আমাদের কাজ হচ্ছে হোস্টিং কেনা ওই ডোমেইনের নামে। এখন হোস্টিং কেনার ব্যাপারও আমরা অনেক সময় কার্পণ্যতা করে থাকি। আমরা সস্তায়, আমাদের দেশে অনেকে হোস্টিং সেল করে 200 টাকায় হোস্টিং, 300 টাকায় হোস্টিং, এই হোস্টিং সার্ভিসগুলো আমরা কিনে থাকি কম টাকার জন্য। কিন্তু ভাইয়া, আপনি হয়তো জেনে থাকবেন যে গুগলে আপনার সার্ভারের স্পিড, আপনার ওয়েবসাইটে যে হোস্টিং আমরা ব্যবহার করব, সেই ওয়েবসাইটের স্পিড গুগলের র্যাঙ্কিং, মানে গুগল থেকে র্যাঙ্কিংয়ে বাদ না পড়ার জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি ইস্যু। তো আপনি সস্তা হোস্টিং ব্যবহার করবেন, আপনার ওয়েবসাইটটি স্লো লোড হবে, ইউজাররা এখানে এসে মিনিটের পর মিনিট বসে থাকবে আপনার পেজ লোড হওয়ার জন্য। এটা তো কিন্তু গুগল কখনোই ভালো চোখে দেখবে না। সো যদি ব্যবসা করতে হয়, খুব ভালো মানের হোস্টিং আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই, ভালো মানের ডোমেইন হোস্টিং এটা আমরা কোথা থেকে রেজিস্ট্রেশন করতে পারি, কারণ আমাদের দেশে কোম্পানির অভাব নেই।
তো আমি জানি স্টুডেন্টরা আমাদের কাছ থেকে এরকম অনেক সময় ডিমান্ড করে যে ভাইয়া আপনারা একটা সলিউশনের ব্যবস্থা করেন ডোমেইন হোস্টিংয়ের। সো আমরা আগে কখনো এভাবে ডোমেইন হোস্টিং খুব একটা সেল করতাম না, তবে স্টুডেন্টদের এই রিকোয়েস্টের কারণে আমরা রিসেন্টলি নিজেরা ডোমেইন হোস্টিং দেওয়া শুরু করেছি, যে আমাদের স্টুডেন্টদেরকে তাদের জন্য একটা ভালো মানের ডোমেইন হোস্টিং প্রোভাইড করার জন্য আমরা নিজেরা একটি সার্ভিস খুলেছি, এবং সেটি হচ্ছে ithostbd.com। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এবং এটা আপনি দেখবেন যে এই ওয়েবসাইটে আপনি যখন প্রবেশ করবেন www.ithostbd.com, আপনি দেখবেন এটা কোনো সাজানো গোছানো ওই ধরনের কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে করা কোনো ওয়েবসাইট না। এটা জাস্ট নর্মালি একটা ডিজাইন করা ওয়ান পেজের ওয়েবসাইট। এটা এখনও পর্যন্ত আমরা ওইভাবে কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে যাই নাই, কারণ হচ্ছে আমরা এটা মেনলি আমাদের স্টুডেন্টদেরকেই সার্ভিস দিয়ে আসতেছি। সেই ক্ষেত্রে আমাদের ডোমেইনের প্রাইস হচ্ছে 1000 টাকা। বর্তমানে এই প্রাইস বাড়তেও বা কমতেও পারে। সো আপনি যখন কিনবেন তখন যদি এটা প্রাইস বাড়ে কমে তখন কিন্তু আমাদেরকে বলেন না যে ভাই ভিডিওতে দেখেছি একটা, এখন দেখতেছি আর একটা প্রাইস। সো ডোমেইনের প্রাইস আপ ডাউন করতে পারে, এটা খুবই স্বাভাবিক। আর এর পাশাপাশি হোস্টিংয়ের প্যাকেজগুলো এখান থেকে পাবেন। আপনাদের সুবিধার জন্য আমরা অত্যন্ত কম প্রাইসে খুব ভালো মানের হোস্টিং প্রোভাইড করছি, যেমন 800 টাকা থেকে শুরু। 800 টাকায় 1 GB স্পেস, 10 GB মান্থলি ব্যান্ডউইথ। তো এখান থেকে আপনারা চাইলে এই সার্ভিসগুলো নিতে পারেন। এবং আমাদের এখানকার সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে এসএসডি সার্ভার আমরা ব্যবহার করি এই হোস্টিংটিতে। সো এসএসডি সার্ভার ব্যবহার করা হয়েছে এই জন্য কারণ এসএসডি নর্মাল এইচডিডির থেকে অনেক বেশি ফাস্টার। সো আপনার ওয়েবসাইটের পেজ লোড স্পিডটা যথেষ্ট ভালো থাকবে এবং এটার আপ টাইম অনেক ভালো। সো যাই হোক, আমরা নিজেরা এই হোস্টিংটি ব্যবহার করি আমাদের নিজেদের প্রজেক্টের জন্য, এবং আমাদের যারা ক্লায়েন্ট আছে অনেক ক্লায়েন্টকে এই ধরনের হোস্টিং দেওয়া হয়, এবং আপনারা চাইলে এই হোস্টিংটা আমাদের থেকে নিতে পারেন। তবে এখানে একটি বিষয়, আমাদের এই ডোমেইন হোস্টিংয়ের সবচেয়ে যে বড় ফ্যাসিলিটিটি আপনি পাবেন 100% অ্যাকাউন্ট ওনারশিপ ফ্রম গোডেডি। আপনি আমাদের দেশের লোকাল যে ডোমেইন হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে যে ডোমেইন হোস্টিংগুলো কিনেন, সেই ডোমেইন হোস্টিংগুলো কিন্তু তাদের ওয়েবসাইটের আন্ডারে লগ ইন করে আপনাকে কাজ করতে হয়। তার মানে হচ্ছে আপনার তাদের আন্ডারে একটা ধরাবাঁধা সিস্টেমের মতো হয়ে গেল, তাই না? কারণ যেহেতু আপনি তাদের ওয়েবসাইটে লগ ইন করে কাজ করতে হচ্ছে। কিন্তু আমাদের এই ডোমেইন হোস্টিংয়ের সুবিধা হচ্ছে আমরা কোনো ডোমেইন রিসেলার প্ল্যান এখানে ইউজ করছি না। আমরা সরাসরি godaddy.com থেকে, যেটা ওয়ার্ল্ডের অন্যতম টপ ডোমেইন প্রোভাইডার, তাদের এখান থেকে আপনার ডোমেইনটি রেজিস্ট্রেশন করে একদম আপনার অ্যাকাউন্ট 100% আপনাকে ট্রান্সফার করে দিয়ে দিব। এতে করে পরবর্তীতে আপনি চাইলে আমাদের নিজেদের ছাড়াও ডোমেইনটি রিনিউ করে নিতে পারবেন নিজের মাস্টার কার্ড দিয়ে, এবং আপনার ডোমেইনের দায় দায়িত্ব টোটালি, মানে আপনার ডোমেইনের পুরো সব কিছুর করার ক্ষমতা আপনার হাতেই থাকবে। আপনি যদি পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলেন ডোমেইন অ্যাকাউন্টের, তাহলে আমরা সেখানে লগ ইনও করতে পারবো না। সো দ্যাটস ওয়াই আমরা এই সুবিধাটা আপনাদেরকে দিচ্ছি যে পুরো ডোমেইনের যা কিছু আছে বিস্তারিত, মানে টোটাল কন্ট্রোল প্যানেল আপনাকে দিয়ে দেওয়া হবে। সো এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সুবিধা। আপনাকে আমাদের ওয়েবসাইটে এসে লগ ইন করতে হবে না, কারণ আমরা শুধু আপনাদের লগ ইন ইনফরমেশন কেন রাখবো। এবং এই ডোমেইন হোস্টিং বিক্রি এটা আমাদের কোনো বড় ব্যবসায়িক কোনো পার্টও না, এগুলো আমরা খুব একটা হিসাবে ধরিও না। যাই হোক, আপনাদের রিকোয়েস্টে শুধুমাত্র এই সার্ভিসটি দেওয়া হয়েছে, এবং এই সার্ভিসটি এই জন্য আমি বলে নিলাম যে এই কথাটি হয়তো আপনারা 2 মাস পরে 1 মাস পরে আমাকে ঠিকই জিজ্ঞেস করবেন, ভাই ডোমেইন হোস্টিং কোথায় পাবো, তখন সেই ঘুরে ফিরে আমাকে আবার এটার কথা বলতে হবে। সো দ্যাটস ওয়াই আমি আগেই আপনাকে টিউটোরিয়ালের ভেতর বলে নিলাম আমাদের এই সার্ভিস আছে, আপনারা চাইলে আমাদের সার্ভিস এখান থেকে নিতে পারেন। সো যাই হোক, এই হচ্ছে ডোমেইন হোস্টিং রেজিস্ট্রেশন সংক্রান্ত কথাবার্তা। আপনি যেই ডোমেইনটি রেজিস্ট্রেশন করেন না কেন, অবশ্যই সেই ডোমেইনটি 100% নিউ এবং ব্র্যান্ড নিউ ডোমেইন নেওয়ার চেষ্টা করবেন। কখনো পুরাতন ডোমেইন কিনবেন না, নিজের ব্যবসার জন্য কিনবেন না। অন্য কোনো কাজে হয়তো কেনার প্রয়োজন হতে পারে, কিন্তু নিজের ব্যবসার যেটা মেইন নাম সেই নামে কিনবেন না। এবং আপনার ডোমেইনটি এমনভাবে চুজ করুন যেই ডোমেইনটিতে আপনার ফেসবুকে দেখবেন খালি আছে পেজ, আপনি ক্রিয়েট করতে পারবেন যেই নাম দিয়ে। আবার দেখা গেছে অন্যান্য যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো, সেখানে আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন, জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, বা জিমেল অ্যাকাউন্ট তত ইম্পর্টেন্ট না, বা অন্যান্য প্ল্যাটফর্মগুলো আপনি ইউজ করতে পারবেন সেই নামটা দিয়ে। এমন একটা ডোমেইন নাম কিনুন, কারণ হয়তো এমন একটা ডোমেইন নাম কিনেছেন যেই নামে অলরেডি ফেসবুকে পেজ আছে, এবং facebook.com/ ওই অ্যাড্রেসটা দিলে সেই নামে চলে যায়। তো এরকম ডোমেইন কিনলে দেখা যাচ্ছে আপনি ফেসবুক পেজ খুলতে পারছেন না, এটা আপনার ব্র্যান্ডের জন্য ক্ষতিকর। বাট আপনি যদি চিন্তা করেন যে আপনি লং টাইম ব্যবসা করবেন না, 1 বছর 2 বছর ব্যবসা করবেন, তাহলেই শেষ, তাহলে আর আসলে এত কিছু ভাবার চিন্তা করেন না, যে কোনো একটা নিয়ে নেন। কিন্তু আপনি যদি মনে করেন না, এটা দিয়ে আমি লং টাইম ব্যবসা করব, 5 বছর 10 বছর 15 বছর এখান থেকে আমি আর্নিং করব, এটাকে আমি অনেক বড় একটা সাইটে কনভার্ট করব, তাহলে অবশ্যই খুব ভালো মানের ডোমেইন আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, অনেক কিছু বিচার বিশ্লেষণ করে। সো যাই হোক, আজকের পর্ব এই পর্যন্ত। আগামী পর্ব আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।